প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে যেভাবে দেখছেন অনুষ্ঠানটি, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন। আর দর্শক, এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যে বিষয়টি বলবো যে আজকে নিউ ইয়র্কের একটি স্থানে, অর্থাৎ ফ্ল্যাশিংয়ের দিকে মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, একজন সিটি কাউন্সিলিং ওমেন এরকম একটি মন্তব্য করেছেন, যেখানে বাংলাদেশ, ভারত সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসলিমরা এটা নিয়ে একটা সমাবেশ করেছে, পাল্টাপাল্টিও সমাবেশ হয়েছে। সেখানে বিপুল পরিমাণ পুলিশও ছিল। এই বিষয় নিয়ে আলোচনা করব নিজের স্বাক্ষরে রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনা করব যুক্তরাষ্ট্রে ভুয়া ড্রাইভিং লাইসেন্সের ব্যবসা করার অভিযোগে বাংলাদেশি জাহিদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা। এছাড়াও আলোচনা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তিন বাহিনীর সঙ্গে প্রধানের বৈঠক, গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগ, হার্ডলাইনের নির্দেশ দিয়েছেন সিইসি। এছাড়া বাংলাদেশে হাই কমিশনে হামলার চেষ্টা, দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের। এছাড়া আলোচনা করব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়টি, ময়মনসিংহে সংখ্যালঘু একজনকে পুড়িয়ে হত্যা, মানবতা কোথায়। আমাদের সাথে সম্মানিত প্যানেলে আজকে যারা আছেন: হাসান ফেরদৌস, শীতাংশু গুহ, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব খায়রুল ইসলাম খোকন, জোহেব চৌধুরী, নাজমুল আহসান। আমরা প্রতিদিনের মতোই এখন চলে যাব নিউজ আপডেট শুনতে জনাব নাজমুল আহসানের কাছে। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, ডিসেম্বর মাসের 21 তারিখ। যুক্তরাষ্ট্র আজকে তৃতীয় ট্যাঙ্কারকে আটক করেছে ভেনেজুয়েলান উপকূলে এবং আন্তর্জাতিক নৌ সীমানায় অবশ্য। এবং এটি তৃতীয় ট্যাঙ্কার যেটা আটক করলো। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত ব্লকেড অব্যাহত থাকবে এবং মাদুরোর সরকার তাদের যুক্তরাষ্ট্রের দাবিগুলো মেনে না নেয়, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবিগুলো করেছেন, যে এবং এরপরে প্রেসিডেন্টের বিশেষ হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা তিনিও করেছেন এই দাবিগুলো, যে সব তেল ভূমি যেগুলো রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত জাতীয়করণ করা হয়েছে, স্টিফেন মিলার এই দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে, যে যেগুলো জাতীয়করণ করেছিল সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ 2007 সালে, সেগুলিও স্থাপনা সহ সবকিছু যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে। আর সেই অবস্থায় এখন রয়েছে এবং চারিদিকে অবরোধ আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দিন কয়েক আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে যুদ্ধে যাবে কিনা, সেই বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত এখনো নেননি। তবে আতঙ্ক বিরাজ করছে সমগ্র দক্ষিণ আফ্রিকায়, যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র সেখানে অভিযান চালাতে পারে। এবং এবং তারই মাঝখানে আজকে তৃতীয় ট্যাঙ্কারটি আটক করেছে যুক্তরাষ্ট্র। এবং এই পর্যন্ত যে 3টি ট্যাঙ্কার আটক করেছে, 3টি ট্যাঙ্কারের মাধ্যমেই ভেনেজুয়েলা বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করছিল। তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে কিউবা। কিউবাকে খুব সস্তায় তেল রপ্তানি করতো ভেনেজুয়েলা, এবং যার ফলে কিউবার অর্থনীতি অনেকটা টিকে ছিল। কিউবার সাধারণ মানুষ খুব অল্পে জ্বালানি খরচ সামাল দিতে পারতেন। কিন্তু সেই অবস্থাটি অনেকটাই বন্ধ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের কারণে ভেনেজুয়েলা থেকে তেলবাহী ট্যাঙ্কার এখন আর কিউবা উপকূলে ভিড়তে পারছে না। জ্বালান তীব্র জ্বালানি সংকট, তার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছে কিউবার মানুষ। এবং ইতিমধ্যেই কিউবা থেকে প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ নানা রকম অভাব, অনটন, দুঃখ, বিদ্যুতের অভাব, জ্বালানির অভাব, সব অভাবের চরম বিষয়ে পরীক্ষা দিতে ব্যর্থ হয়ে তারা এখন তাদের সেই বাসস্থান কিউবা ছেড়ে অন্যত্র চলে যাবার প্রয়াস পেয়েছে। এবং তার মধ্যে অনেকেই পার্শ্ববর্তী দেশগুলোতে গেছে। তবে যুক্তরাষ্ট্রে আসাটা বেশ কঠিন আকার ধারণ করেছে কিউবানদের জন্য। তার কারণ যুক্তরাষ্ট্র অনেকটা কিউবার চারিদিকে অঘোষিতভাবে নৌ অবরোধ, অর্থাৎ কোস্ট গার্ড বসিয়ে রেখেছে, যাতে কেউ ফ্লোরিডা উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। ফলে তীব্র সংকটে পড়েছে কিউবার মানুষ, বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে। আরেকটি তথ্য আজকে পাওয়া গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নৌ অবরোধের কারণে এ পর্যন্ত যে 3টি তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলার উপকূল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল পরিবহন করে নিয়ে যাচ্ছিল রপ্তানির জন্য, প্রতিটি জাহাজে গড়পড়তায় 2 বিলিয়ন ব্যারেল তেল থাকে সাধারণত গড়পড়তায়।
এবং দ্বিতীয় জাহাজ যেটি আটক করেছে পরশুদিন, সেখানে $2 বিলিয়ন মতো তেল ছিল এবং এটি ভেনেজুয়েলার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আপনারা জানেন যে ভেনেজুয়েলার অর্থনীতির প্রায় 80%ই এই তেল রপ্তানির উপর নির্ভরশীল এবং সেই ক্ষেত্রে চরম একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয়, আরেকটি তথ্য পাওয়া গেছে যে এই তেল রপ্তানির প্রায় 70% যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ যে সংকটটি এখন কিউবার জনগণ মোকাবেলা করছে, দিন কয়েকের মধ্যে হয়তোবা একই ধরনের সংকট ভেনেজুয়েলাকেও মোকাবেলা করতে হতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় না দিবে ভেনেজুয়েলা, ততক্ষণ পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে। যদিও দ্বিতীয় ট্যাংকারটি আটক করার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছিলেন যে এটি একটি পাইরেসি, নৌ সন্ত্রাস। তিনি বলেছেন আন্তর্জাতিক জলসীমায় একটি নৌ সন্ত্রাস হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন তাতে ভ্রুক্ষেপই করছেন না। ব বরং সেখানে শক্তি আরো বৃদ্ধি করেছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে, যেকোনো মুহূর্তে ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই ভেনেজুয়েলাতে অভিযান চালানোর মতো অবস্থায় চলে এসেছে যুক্তরাষ্ট্র। তবে সেই অভিযানটি চালানো হয়তো সহজ হবে, কিন্তু পরবর্তীতে সেটি যুক্তরাষ্ট্রের জন্য সমূহ বিপদের কারণও হতে পারে, এমনও মন্তব্য করেছেন দক্ষিণ আমেরিকার কয়েকজন রাষ্ট্রনেতা। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে গাজায় নতুনভাবে পুনর্নির্মাণের কাজ শুরু করার দায়িত্বভার গ্রহণ করতে চাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্য, বিশেষ করে গাজায় শান্তি প্রস্তাবের আলোচনায় যিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিনিধিত্ব করেছিলেন, সেই উইটকফ এবং আরো ২ জন হোয়াইট হাউস সিনিয়র কর্মকর্তা মিলে হোয়াইট হাউসে বসে একটি পরিকল্পনা চূড়ান্ত করতেন, যেই পরিকল্পনার আওতায় বিধ্বস্ত গাজা নগরীকে একটি সমুদ্র উপকূলের রিসোর্ট নগরীতে পরিণত করা হবে প্রায় $১১২ বিলিয়ন ব্যয়ে। এবং সেটি গাজা উপকূলে সেটিকে সুন্দর করে নতুনভাবে সজ্জিত করা হবে বিভিন্ন ধরনের হোটেল, রিসোর্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠান। এমনকি সেখানে একটি মেট্রো রেল ব্যবস্থা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেই শহরটি নির্মাণের পরিকল্পনা করছেন জ্যারেড কুশনার এবং তার সহযোগীরা। $১১২ বিলিয়ন প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে তার জন্যে। এবং এই বিষয়টি কবে নাগাদ চূড়ান্ত করা হবে সেই বিষয়ে অবশ্য কোনো ধারণা দেওয়া হয়নি। তবে ৩২ স্লাইডের একটি পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ নির্মাণ কেন্দ্র সেখানে প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি আমি বলেছি একাধিক ৫ তারকা এমনকি ৭ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে 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 বিধ্বস্ত গাজা নগরী তার চেহারাই সম্পূর্ণ বদলে যাবে এই ইনভেস্টমেন্ট, যেটি জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ পরামর্শক এবং কূটনৈতিক দূত, যিনি এই শান্তি ইসরায়েল এবং গাজার মধ্যে বা হামাসের মধ্যে শান্তি আনার চেষ্টা কাজ করেছেন, সেই উইটকফ এবং হোয়াইট হাউসের ২ জন কর্মকর্তার সম্মিলিত পরিকল্পনায় এই 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 প্ল্যানটি রচনা করা হচ্ছে, যাতে $১১২ বিলিয়ন ব্যয় করা হবে। আরেকটি বিষয় যেটি এবং এই খবরটি আজকে ছেপেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ক্যালিফোর্নিয়া এতদিন অনেকটা উদারপন্থী মনোভাব প্রকাশ করছিল। যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাস করার সুযোগ যারা পাননি এখনো, তাদের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে ক্যালিফোর্নিয়া অনেকটা উদারনৈতিক ব্যবস্থা পক্ষেই ছিল। বিশেষ করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের প্রাথমিক স্বাস্থ্য এবং পরবর্তীতে বিশেষায়িত স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে কিন্তু সেটি বদলে যাচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে। ক্যালিফোর্নিয়া এমনিতেই স্টেট হিসাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টেট এবং এই কারণে সবচেয়ে বড় অর্থনীতির স্টেট। কিন্তু সেই স্টেট এখন আর্থিক সংকটে পড়েছে বিভিন্ন বিষয়ে এবং সেই আর্থিক সংকট মোকাবেলার অন্যতম একটি পদক্ষেপ হিসাবে তারা বেছে নিয়েছে এতদিন যাবৎ ক্যালিফোর্নিয়াতে অভিবাসী যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না, তাদেরকে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করার যে পরিকল্পনা ছিল সেটি সংকুচিত করে আনা হয়েছে। সেটি হচ্ছে সিএ হেলথ কেয়ার, যেটি স্টেটের পক্ষ থেকে নির্বাহ করা হতো এবং সেটি এবং সেই সাবসিডাইজ কভারেজের ব্যাপারে
অর্থাৎ স্টেটের পক্ষ থেকে বেশিরভাগ অর্থই যোগান দেওয়া হতো। নামমাত্র মূল্য দিয়ে অভিবাসীরা যারা যুক্তরাষ্ট্রে, যাদের অন্য কোনোভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নেই, তারা একটু সামান্য আর ফি দিয়ে সেই মেডকেল যেটাকে বলা হতো, মেডকেল স্বাস্থ্য কর্মসূচি, তাতে অন্তর্ভুক্ত হতে পারতেন। কিন্তু জানুয়ারি ১ তারিখ থেকে আর সেই সুযোগটি থাকছে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাদের আনস্যাটিসফ্যাক্টরি ইমিগ্রেশন স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ যাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা যুক্তরাষ্ট্রের বিধিমালার সাথে সম্মতিসূচক নয়, অর্থাৎ বৈধ নয়, তাদের পক্ষে আর এই মেডকেলের মাধ্যমে, মেডকেল কর্মসূচির মাধ্যমে ক্যালিফোর্নিয়াতে স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হবে না। গড়পড়তায় এতদিন প্রতি অভিবাসী মাসে $৩০ মাত্র প্রদান করলে এই মেডকেলের সুবিধা পেতেন। তাদের বৈধভাবে অবস্থান করছেন কিনা এই প্রশ্ন তাদের করা হতো না যুক্তরাষ্ট্রে। কিন্তু জানুয়ারি ১ তারিখ থেকে $৩০ প্রদানের মাধ্যমে সেই মেডিকেল সুবিধা, অর্থাৎ স্বাস্থ্য সেবার সুবিধা পাওয়ার সুযোগটি থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। ঢাকায় বসে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মন্টানা স্টেটের জাল আইডির রমরমা ব্যবসা করছিল ২৯ বছরের জাহিদ হাসান বলে এক তরুণ। আজকে এফবিআই তার ৩টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং তাকে গ্রেফতার করার পরিকল্পনা চূড়ান্ত করছে। তাকে হয়তোবা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে তুলে আনা হবে। সেই বিষয়টি অবশ্য এফবিআই কিছুই বলে, তবে অতীতে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যুক্তরাষ্ট্র প্রশাসন তাদেরকে একজনকে ঢাকা থেকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্রে। জাহিদ হাসানের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি এফবিআই পরিষ্কার করেনি এখনো। তবে তাকে চিহ্নিত করতে পেরেছে এবং তার ৩টি ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে। সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে টেমপ্লেট দেওয়া হতো এবং সেই টেমপ্লেটে $১,০০০ কিংবা কয়েক হাজার ডলার প্রদান করে মেন্টাল স্টেটে যারা অবৈধভাবে অবস্থান করতেন, যাদের স্টেটের নিয়ম মাফিক উপায় লাইসেন্স স্টেট আইডি পাওয়ার সুযোগ ছিল না, তারা সেই আইডিটি পেতেন এবং সেই আইডিটি ছিল সম্পূর্ণ জাল। এবং সেই আইডির মাধ্যমে ঢাকায় বসে হাজার হাজার ডলার কামিয়ে নিতেন প্রতি মাসে, প্রায় প্রতিদিনই সেই জাহিদ হাসান এখন এফবিআই এর নজরে। শেষ করছি, নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগরী নিউ ইয়র্ক সিটির। এবং এই উপলক্ষে তার ট্রানজিশন টিম আজকে জানিয়েছে যে তারা পরিকল্পনা চূড়ান্ত করে এনেছে। প্রায় জোহরান মামদানি অন্যান্য মেয়র মতো, বিশেষ করে আগের ২জন মেয়র যে যারা মধ্যরাতে টাইমস স্কয়ারে, এরিক অ্যাডামস মধ্যরাতে গত ২০২১ সালে তিনি মধ্যরাতে, অর্থাৎ ২০২০ সাল অতিক্রম করার মুহূর্তে ২০২১ সালের আগমনী সময়টাতে তিনি টাইমস স্কয়ারে শপথ নিয়েছিলেন মেয়রের। সেটাকে বলা হয় অফিসিয়াল শপথ, কিন্তু পরবর্তীতে তিনি সিটি হলের সামনে শপথ নিয়েছিলেন। জোহরান মামদানির ট্রানজিশন টিম এখনো নিশ্চিত নন যে জোহরান মামদানি শেষ পর্যন্ত মধ্যরাতে টাইমস স্কয়ারে শপথ নেবেন কিনা। সেই বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়েছে কিংবা হয়নি সেটি তারা জানায়নি। তবে একটি তারা নির্দিষ্টভাবে বলেছে, সেটি হচ্ছে যে সেদিন দুপুর ১টায় সিটি হলের সামনে ৪,০০০ আমন্ত্রিত অতিথির সামনে, যাদের টিকিট প্রদান করা হবে, তাদের সামনে শপথ নেবেন জোহরান মামদানি। তবে জোহরান মামদানি তার ট্রানজিশন টিমকে নির্দেশ দিয়েছেন যে সেই সময়টাতে যখন তিনি শপথ নেবেন, সিটি হল প্রাঙ্গণে যে টিকিট সহ যারা ৪,০০০ মানুষ যারা প্রবেশ করতে পারবেন, তাদের পাশাপাশি সেখানে ৭টি ব্লকে রাস্তায় যেন আরো প্রায় ৪০,০০০ মানুষ যাতে তার এই শপথ গ্রহণের দৃশ্যটি অবলোকন করতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। বড় স্ক্রিনের মাধ্যমে ৭ ব্লক ব্যাপী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে সেখানে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা তাদের মেয়রের শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারেন। তবে সেখানে কোনো প্রকার হিটিং সিস্টেম প্রোভাইড করা হবে না, সেটিও নিশ্চিত করা হয়েছে ট্রানজিশন টিম থেকে। তবে মেয়র মামদানি অবশ্য বলেছেন যে প্রায় ১,১০,০০০ মতো ভলান্টিয়ার, ট্রানজিশন টিম এই কথাটি জানিয়েছে সংবাদ মাধ্যমকে, যে প্রায় ১,১০,০০০ মতো সদস্য তার ভলান্টিয়ার হিসাবে কাজ করেছে নির্বাচনের সময়। তাদের অনেকেই মেয়র মামদানির এই শপথ অনুষ্ঠানে, আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান, প্রত্যক্ষ করতে চান। তাদের তিনি সুযোগ দিতে চান এবং প্রতিটি কর্মজীবী নিউ ইয়র্কের মানুষ যাতে তার শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন মেয়র মামদানি তার ট্রানজিশন টিমকে। এবং ট্রানজিশন টিম
সেই অনুযায়ী কাজ করছে। তবে মেয়রের শপথ অনুষ্ঠানে এই পর্যন্ত মেয়র ছাড়া আর ২ জন বক্তার নাম পাওয়া গেছে। তিনি হচ্ছেন মার্ক লিভাইন, যিনি পরবর্তী সিটির কন্ট্রোলার হবেন। আরেকজন হচ্ছেন জুয়ানি উইলিয়ামস। তিনি পাবলিক অ্যাডভোকেট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এবং দায়িত্বভার তিনি তার তিনিও ভাষণ দেবেন মেয়রের সেই শপথ অনুষ্ঠানে। এ পর্যন্ত মাত্র ২ জনের নাম পাওয়া গেছে যারা মেয়র অনুষ্ঠানে ভাষণ দেবেন। তবে এই ট্রানজিশন টিমের পক্ষ থেকে মেয়রের শপথ অনুষ্ঠানের সকল ব্যয়ভার, ওভারহেড কস্ট ব্যয় বহন করা হবে এবং এর জন্য $৪ মিলিয়ন তহবিল সংগ্রহের চেষ্টা রয়েছেন। তারা অনেকটাই সংগ্রহ করে ফেলেছেন মেয়র মামদানির ট্রানজিশন টিম ইতিমধ্যেই, এবং বাকি যেটুকু আছে সেটিও হয়তোবা জানুয়ারি ১ তারিখের আগে অর্জন করা সম্ভব হবে। এই হচ্ছে সর্বশেষ অবস্থান মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে। তবে সেদিন আবহাওয়ার উপর নির্ভর করে যে কি পরিমাণ মানুষ যারা টিকেট ছাড়া মেয়রের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে চান, তারা বাইরে কতক্ষণ পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে নিউ ইয়র্ক সিটির অনেক টেলিভিশন চ্যানেলই সেটি লাইভ সম্প্রচার করবে। সেটিও ইতিমধ্যে ট্রানজিশন টিম জানিয়েছে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনি আমাদের সাথে আরও কিছুক্ষণ সময় দেবেন। বেশ কয়েকটি বিষয় সামনে এনেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে সিএ হেলথ কেয়ার অর্থাৎ ক্যালিফোর্নিয়া হেলথ কেয়ারের যে বিষয়টি আপনি সামনে আনলেন, যে ১ তারিখ থেকে তারা যে $৩০ বিনিময়ে যে স্বাস্থ্যসেবা পেত সেটা আর থাকছে না। তো খুব স্বাভাবিকভাবে স্বাস্থ্যসেবা যে কোনো মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি, এবং স্বাস্থ্যসেবা ছাড়া তো আসলে কোনো মানুষই তার স্বাভাবিক জীবনযাপন করাটা খুব দুর্বিষহ হয়ে উঠবে। তো এই সব ব্যক্তিরা যারা অলরেডি মানে বসবাস করছে, যাদের কোনো হেলথ কেয়ার সিএ হেলথ কেয়ার থেকে সম্পূর্ণ বন্ধ করে দিলে তারা কি করবে, এরকম কোনো কিছু কি জানতে পেরেছেন বা কোনো কিছু কি বলার না, আছে? সেটি বলা হয়নি। সিস্টেম থেকে ক্যালিফোর্নিয়া বলেছে যে তাদের অপারগতা জানিয়েছে, তাদের পক্ষে এই $৩০ স্বাস্থ্য সেবা প্রদান মাসে $৩০ মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে যাদের বৈধভাবে বসবাসের সুযোগ ছিল না কিংবা কাগজপত্র ছিল না, তারা পেতেন এতদিন। সেটি আর প্রদান করা সম্ভব হবে না জানুয়ারি ১ তারিখ থেকে। আরেকটি বিষয় খুব সহজভাবে যদি আমরা বলি, যে আমরা জানি যে ২,৩৫,০০০ সিবিপি, যা কাস্টমস বর্ডার প্রোটেকশনের মধ্যে যারা এসেছিল, তাদেরকে নতুন করে প্রশ্ন করা হবে, মুখোমুখি করা হবে, অনেক গ্রিন কার্ডও ইনভেস্টিগেশন করা হবে। তো যাদের কোনো কাগজপত্রই নেই, যারা সিএ স্টেটে বসবাস করছে, তো তাদের হেলথ কেয়ার বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ তাদের ব্যাপারে আসলে কি হতে যাচ্ছে? আপনার তো নিজের একটা পর্যবেক্ষণ আছে একজন সংবাদ কাদের ব্যাপারে বললাম, যারা সিএ হেলথ কেয়ারে $৩০ বিনিময়ে যারা স্বাস্থ্যসেবা নিত, তাদের তো কোনো কাগজপত্র ছিল না। তো এই যে কাগজপত্র নেই, তাদের আসলে বসবাস করা কতটুকু দুর্বিষহ হয়ে উঠবে? হেলথ কেয়ারের সুবিধা বন্ধ হয়ে গেল, এদের নিয়ে কিছু বলার আছে কিনা বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? নিউ ইয়র্ক এখনো অনেকটা উদার। ক্যালিফোর্নিয়া বন্ধ করেছে। নিউ ইয়র্ক প্রাইমারি কেয়ারের যে বিষয়টি সেটি এখনো বন্ধ করেনি নিউ ইয়র্ক সিটি, আমি বলবো। স্টেটের ব্যাপারটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আর তবে নিউ ইয়র্কের অনেকেই জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে এখন ইমিগ্রেশন স্ট্যাটাসের কথা জানতে চাওয়া হয়। যদি কাউকে ইমার্জেন্সি কেয়ারের পরে তাকে সেবা দিতে হয়, ইমার্জেন্সি কেয়ার পর্যন্ত এখনো বোধহয় ইমিগ্রেশন স্ট্যাটাস জানতে চাওয়া হয় না, কিন্তু পরবর্তীতে জানতে চাওয়া হয়। তবে বিষয় যেটা নির্ভর করছে সেটি হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের এই প্রচন্ড চাপের মধ্যে আহ, কয়টি স্টেট তাদের নিজস্ব স্টেট তহবিল থেকে অভিবাসীদের যাদের অন্যভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে সেই স্বাস্থ্যসেবাটি দিতে পারবে, সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। স্টেট বাজেট যদি চায়, স্টেট বাজেট প্রোভাইড করতেই পারে সেটি, কিন্তু সেখানেও কিছু চেক এন্ড ব্যালেন্স রয়েছে। এবং এই বিষয়টি মেডিকেইডের একটা ব্যাপক ওপেন উইন্ডো ছিল। অন্তত নিউ ইয়র্ক স্টেট আমি জানি সেটা এসেনশিয়াল প্ল্যানের মাধ্যমে, সেই এসেনশিয়াল প্ল্যান থেকেও অনেকে বাদ পড়ছেন এই শুধুমাত্র ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে। আরেকটি প্রশ্ন, যে বাংলাদেশি জাহিদ হাসানকে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, মন্তব্য বলতে কি অলরেডি তো নিউজ হয়েছে, এবং এফবিআই, আমি যে প্রশ্নটি রাখবো যে এই ধরনের অপরাধীর ক্ষেত্রে মানে একটা যে কোনো দেশ থেকে যেহেতু সে অপরাধ করছে, ওই দেশের কি কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে না যে আমার দেশ থেকে এই ধরনের একটা অপরাধ করা হলো? আমার মনে হয়, আমার যেটা ধারণা, প্রাথমিক একটা দুইটা অপরাধ হয়তোবা সেই বিষয়টি সেইভাবে দেখবে না যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে যদি এই ধরনের
অপরাধ ঘটনা, অপরাধের প্রবণতা অব্যাহত থাকে কোন একটি নির্দিষ্ট দেশ থেকে, তাহলে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারে, কারণ এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। একটি স্টেটের ভুয়া আইডি দিয়ে দিচ্ছেন, আরেকটি দেশে বসে ব্যবস্থা করে দিচ্ছেন, এটি তো যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা নিরাপত্তা হুমকি। তবে ইন্ডিভিজুয়াল কেসে প্রাথমিকভাবে হয়তোবা যুক্তরাষ্ট্র আরো তথ্য গ্রহণের চেষ্টা করবে, যাচাই বাছাইয়ের চেষ্টা করবে, নেটওয়ার্কটি ধ্বংস করার চেষ্টা করবে। তারা 3টি ওয়েবসাইট ইতিমধ্যেই ডাউন করে দিয়েছে। তবে অবশ্যই যে দেশের থেকে এই ধরনের জালিয়াতি কাজ করা হয়, সম্পন্ন করা হয়, সেই দেশের সরকারের একটা দায়িত্ব তো অবশ্যই রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সেই সমস্ত দেশের সরকারের তো একটা ভূমিকা থাকা উচিত আমি মনে করি। আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এবার আমি নিউ ইয়র্কের একজন কাউন্সিল উমেন ভিকি পালাদিনো, সে মুসলিমদের নিয়ে বিরূপ মন্তব্য করেছে। যে ইভেন্টটি অলরেডি বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা একত্রিত হয়ে সেটা প্রোটেস্ট করেছে সেই কাউন্সেলিং অফিসের সামনে। তো সেই ইভেন্টটা আমি আমার ব্রডকাস্ট বিভাগকে বলবো, জনাব নাজমুল হাসান আপনিও একটু সাথে থাকুন, কারণ এই প্রতিবেদনটি দেখার পর আপনারও ওপিনিয়ন আমাদের দর্শক জানতে চাইবে। পাশাপাশি আমাদের সাথে যোগ দিয়েছেন এই ইভেন্টেই যে অবস্থান করছিলেন খায়রুল ইসলাম খোকন, আপনিও আপনার মন্তব্য আমরা শুনে আসবো। তার আগে আমি আমার ব্রডকাস্ট বিভাগকে বলবো যে আজকে যে ইভেন্টটি হয়ে গেল, এই যে বিরূপ মন্তব্যকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান, সেটি দর্শকদের সামনে একটু তুলে ধরুন। সম্প্রতি নিউ ইয়র্কের এক কাউন্সিল উমেন ভিকি পালাদিনো মুসলিমদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের পর ফুঁসে উঠেছে নিউ ইয়র্কের মুসলিম সমাজ। ফ্রান্সিস লুইস বুলভার্ড হোয়েস্টন ওই কাউন্সিল অফিসের সামনে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কের বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মুসলিমরা। That's right. That's why we're all here to speak out against Vicky Paladino and to say you can't do that in New York City. That's not what we're about. That's not our values. And you don't represent us, and so you shouldn't be in office. People should feel welcome here wherever they're from. And anyone who says we should expel people is like, that's just based on their faith, which is just dumb. বাংলাদেশি, ভারত, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। Vicky Paladino is like a small Trump. So we must stop her now so we don't see any more Trumps throughout New York City. And it can't just be the Muslim community. When Islamophobia rises, it affects the Sikh community as well. So we want to come here as one unified people and condemn her actions, and make sure she's kept accountable. So thank you so much. সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে উল্লেখ করা ছিল, আমরা এখন এক বৈশ্বিক জিহাদের মাঝে আছি যা বিশ্ব আগে কখনো দেখেনি, এবং আমরা এটিকে উপেক্ষা করতে পারি না। পশ্চিমা দেশগুলো থেকে মুসলমানদের বহিষ্কার শুরু করার প্রয়োজনীয়তাকে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে, অথবা অন্তত পশ্চিমা সীমানার মধ্যে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কাউন্সিল ওমেন আরও উল্লেখ করেছেন ওই পোস্টে, প্রশাসনের উচিত নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়ার জন্য একটি আনুষ্ঠানিক আইনি কাঠামো শুরু করা এবং আরেকটি 9/11 বা তার চেয়ে খারাপ কিছু ঘটার আগেই এটি সম্পন্ন করা। আন্তধর্মীয় সংবাদ সম্মেলন ও সংহতি এই সমাবেশের স্লোগান ছিল, নিউ ইয়র্ক সিটিতে ঘৃণার কোনো অবস্থান নেই। Paladino! Fuck that dry pussy bitch! She's gotta go! White people, they gotta go! 10 years from now, no more white people. So fuck Vicky Paladino. And guess what? Your mayor's a fucking Muslim, you dumbass bitch. Say assalamu alaikum. Sharia law, bitch! Sharia law, bitch! কাউন্সিলিং উমেন ভিকি পালাদিনোর কার্যালয়ের সামনে তার সমর্থকরা এই সময় মানববন্ধন করেন। Why do I defend her? You know, as I said earlier, this isn't just about Vicky Paladino. This is about what she said. And I believe the message she was trying to convey was basically, we see the terrorism uptick going on around the world, and we don't want it to happen here like it did 25 years, almost 20. এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, আপনারা শুনলেন সেই প্রতিবেদনটি। আমি জনাব নাজমুল হাসানকে বলবো,
তারপরে আমি আবার চলে আসব খায়রুল ইসলাম খোকনের কাছে। জনাব নাজুল হাসান, আপনি কি প্রতিবেদনটি দেখেছেন? এই নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? আমি তাহলে চলে যাই খায়রুল ইসলাম খোকন আপনার কাছে। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম যারা নিউ ইয়র্কে বসবাস করে একটা তীব্র প্রতিবাদ আপনারা জানিয়েছেন। এই তীব্র প্রতিবাদের যে বিষয়বস্তু সহ এই মুহূর্তে দর্শক যারা টাইম টেলিভিশন দেখছে তাদের জন্য যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। I want to thank all the viewers for watching today. আপনারা সবাই দেখছেন, আমরা আমরা অনেক organization, total of 17 organization আমরা একসাথে আজকে ভেলি প্যালাডিনোর কাউন্সিল ওমেনের অফিসের সামনে আজকে গিয়ে আমরা একটা পিসফুল প্রোটেস্ট করেছি। আপনারা টাইম টিভিও ছিলেন, আইটিভিও ছিলেন, সিবিএস চ্যানেল ছিলেন, চ্যানেল 7 নিউজ আউটলেট, অনেক আউটলেট ছিলেন। আমরা the protest, the peaceful protest that we demonstrated in front of councilwoman from District 19. Vicky Palladino is a city council member. She covers Northeast Queens. As you guys know, আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্ক সিটি 5 boroughতে আমাদের 51 council member আছে in the 5 boroughs. They each represent 157,000. They represent 157,000 people in each of their district. And we have about 5 to 6 Republicans. And উনার যে মন্তব্যটা আমি আপনাদের সামনে একটু উনার মন্তব্য, জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। উনি এক্সাক্ট যেগুলো ওয়ার্ডটা বলেছে উনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বলছে the councilwoman call for expulsion of Muslims from Western nation. অর্থাৎ আমাদের যারা মুসলমান আছে উনি চাচ্ছেন যে ডিপোর্ট, forceful removal from Western nation. So যেগুলি উনার যে মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা মুসলমান ছাড়া অনেক Jewish community, the Sikh community, the Hindu community, the Catholic, the Christian community, আপনারা ছিলেন সরাসরি উনার অফিসের সামনে, আপনারা দেখছেন অনেক সাদারা, হোয়াইটরা, সিনিয়র্সরা ওরা আসছে আমাদের জন্য হ্যান্ড টু হ্যান্ড। অনেক জুশ সিনিয়ররা আমাদের সাথে ছিল, ওরা আমাদের সাপোর্ট করছে। ইনিশিয়ালি আমাদের পোস্টটা ছিল এক্স্যাক্টলি ভিকি প্যালাডিনোর অফিসের সামনে, বাট ওরা হ্যাকলার্স বলে, ওরা 4-5টা লোক ছিল, বয়স্ক সিনিয়র লোক ছিল, পেইড লোক, আমরা বলবো পেইড লোক। ওরা আসে বলছে যে না, আমরা ওনার অফিসের সামনে আমরা এখানে প্রোটেস্ট করবো। আমি কি করছি, আমি সবাই বলছি ওকে ওরা করক, ওরা অফিসের সামনে, আমরা এক কাজ করি, আমরা চলে যাই, আমরা সব let's all go across the street so we can peacefully demonstrate in front of our office. Initially, we were supposed to protest right in front of the office, but we were nice enough. Our main goal was to peacefully protest and send a strong message in New York City and across the nation that these kind of remarks we will not accept, whether you're Muslim, whether you're Christian, whether you're Jew, Hindu, any nation, any ethnicity, we must all unite and support each other when these rhetorics, these elected officials, when they make these kind of hate slogans or attack. Mind you, they are very powerful because they are elected officials. Their words goes all around schools, all around our households, all around our children, all around TV. So they make a big impact when they say something. So আপনারা আজকের যে আমাদের যে র্যালিটা, আলহামদুলিল্লাহ আমরা এই শর্ট টাইমে আমরা অনেক সাকসেসফুল, আমরা অনেক আপনারা দেখছেন অনেক লোক হয়েছে, অনেক মিডিয়া ছিল এখানে। And inshallah, any city council, whether it's Republican, whether it's Democrat, whether it's GSA, city council, Kinba, Congress, anybody makes these kind of rhetoric of hatred remarks against the public, we will not sit down at home. We will not be silent. We will
make sure that we express our freedom of speech and we demand answers. We call for Vicky Palladino to resign immediately. আপনারা জানেন উনি District 19 and District 19 council member. District 19 টা Northeast Queens, which includes Whitestone, College Point, Bayside, Little Neck, Douglaston, and part of Flushing. উনার ডিস্ট্রিক্ট, এটা উনার ডিস্ট্রিক্ট। সো আমরা আজকে যে সংগঠনগুলো আমাদের সাথে সবাই যে জড়িত ছিল, আমরা সবাই একমত যে আমরা সবাই চাই যে উনি ইমিডিয়েটলি রিজাইন করুক। উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা একটা she must release why she said that, or we want an apology from Vicky Palladino soon as possible. We will not আমরা ঘরে বসবো না, আমরা কন্টিনিউ প্রোটেস্ট করব। আর একটা কাউন্সিল রুমেন আছে আমাদের অজম পার্কের এরিয়াতে, আমি এখন ওনার নামটা উল্লেখ করব না। উনি অনেক কথা করে বলেছে, উনারও নিয়ে আমরা কাজ করতেছি। অনেক ইলেক্টেড অফিসিয়াল, উনি এই আমাদের যে অজম পার্কের যে কাউন্সিল ওমেন, উনিও রিপাবলিকান, উনি ভিকি প্যালাডিনোর সাপোর্ট করেছে। সো আমরা অনেক কাজগুলো আছে, বাট আজকে যে আমরা এই যে পিসফুল প্রোটেস্ট র্যালি আমরা প্রথম শুরু করেছি, ইনশাআল্লাহ আপনারা অনেক র্যালি সামনে দিয়েও দেখবেন, আপনার সাথে থাকবেন। খালি মুসলমান না, খালি not only Muslim, যে any group, any religion, if there is hate, if they spew hate against any religion, we are there to support them side by side till there is no hate in New York City, till there is no hate in America, till there is no hate in this world, so we can all live peacefully amongst each other. আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আরো একটি প্রশ্ন আছে যে এই যে মুসলিমদের প্রতি যে বিদ্বেষ কোনো একটা অ্যাসেম্বলি উমেন করে ফেললো, এবং আপনারা আমি যেটা বলছি যে ব্যাপারটা হলো যে যদি রিজাইন সে না করে কিংবা আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায়, সেক্ষেত্রে আপনারা সামনের দিনে কি পদক্ষেপ নেবেন, আমি এই বিষয়ে কথা বলবো। আমি আপনার কাছে যাওয়ার আগে আমি শীতাংশ গুহ আপনার কাছে আসবো, তারপর আবার আপনার কাছে আমি আসতেছি। শীতাংশ গুহ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে থাকার জন্য। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে বাংলাদেশের ময়মনসিংহে যে ঘটনাটা ঘটে গেছে, এর মধ্যে আমরা দেখেছি যে একটি যুবককে যেভাবে পেটানো হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো, এই ঘটনায় 8-10 জনকে আটকের খবরও আমরা দেখেছি। তো আটক বা গ্রেপ্তার যেটাই হোক না কেন, এই ধরনের ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ টাইম টিভিকে। এই যে খায়রুল ইসলাম সাহেবের লাস্ট কথাটা, যে ঘৃণা যেখানেই থাকুক সেটা আমরা প্রতিবাদ করব। আনফরচুনেটলি ঘৃণা যদি আপনারা ছাড়ানো বন্ধ করেন, তাহলে পৃথিবীতে ঘৃণা বন্ধ হয়ে যাবে। ময়মনসিংহে যে ঘটনা ঘটছে, একজন রবি দাস নামে একজন 25-27 বছরের একটি হিন্দু যুবককে হযরত মোহাম্মদকে অবমাননা করছেন বলে অভিযোগে মানে জনগণ, তৌহিদি জনগণ প্রথমে পিটে মারছে, মারার পরে রাস্তা দিয়া টেনে নিয়ে গেছে, রাস্তা দিয়ে তারপরে গাছের সাথে ফাঁসিতে ঝুলাইছে, তারপরে আগুন লাগাই দিছে। এবং সেখানে এই ছেলেটি পুলিশের কাছে গেছিল, থানায় গিয়া আশ্রয় চাইছে, পুলিশ তাকে আশ্রয় দেয় নাই। যে ফ্যাক্টরিতে সে কাজ করতো, সেই ফ্যাক্টরি তাকে জনতার হাতে তুলে দিছে, এবং র্যাব বলছে যে সে কোনো ধর্ম অবমাননা করে নাই, এমন কোনো প্রমাণ নাই। অর্থাৎ এইটা যে ঘৃণা কত প্রকার ও কি কি, এটা শুধু যে একজন মানে একটি সিঙ্গেল ঘটনা তা না। এই ঘটনা তো বাংলাদেশে এভরিডে ঘটতেছে, অলমোস্ট হতে এতটা সিভিয়ার ঘৃণা। এবং এইটা তো শুধু ওই একজনের ঘৃণা না, এটা হলো টোটাল হিন্দুর প্রতি যে ঘৃণা, হ্যাঁ, এই ঘৃণার বহিঃপ্রকাশ।
কখনো বৃহৎ ভাবে হচ্ছে, কখনো কম ভাবে হচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো পুলিশ সেখানে দাঁড়িয়েছিল, পুলিশ রক্ষা এবং র্যাব সেখানে ছিল, কেউ কিছু করে নাই। সবাই চোখের সামনে একটি ছেলেকে নির্মম ভাবে বিনা অপরাধে জ্বলন্ত জীবন্ত অবস্থা পুড়ে মারলো আর কি। তখন সে তার জান একেবারে চলে যায় নাই, বাট যাই করছিল। এই যে ঘৃণা, এটা বাংলাদেশের নতুন কিছু না। আমি আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্স দিয়ে কথা বলতে চাই না, বা এটা আমার সাইডও না, আমি যেহেতু পলিটিক্স করি না, বাট আই নো আমি ওই পর্যায়ে না গেলেও, খায়রুল ইসলাম সাহেবের মতো ওই পর্যায়ে না গেলেও উপর লেভেলে আমি প্রত্যেকটা খবরই রাখি বা দেখি বা কমেন্টও করি, সেটা ঠিক আছে। কিন্তু আপনি বিবিসি এই নিউজটা প্রথম করে। বাংলাদেশে তো ধরেন স্বাধীনতা এরকম যে এই নিউজটা ছাপানোর প্রয়োজনীয়তা কেউ বোধ করে নাই প্রথম দিন। বিবিসি এই নিউজটা করছে, বিবিসি বাংলা। এইটার নিচে কয়েক হাজার আলহামদুলিল্লাহ আছে। এবারে অর্থাৎ একটি মানুষ, সাধারণ রাস্তায় একটা কুকুর মারা গেল, মানুষ একটু দুঃখ ফিল করে, কিন্তু এইটার নিচে কয়েক হাজার আলহামদুলিল্লাহ আছে। আপনি যদি দেখেন যখন তাকে জ্বালিয়ে মারতেছে, তখন কয়েকশো মানে সেলফোন জল 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 এবং সেখানে আল্লাহু আকবর স্লোগানে আকাশ বাতাস কাঁপে উঠছে। তো এইটাকে আপনি কেমনে কেমনে ব্যাখ্যা করবেন? এইটা যদি ধর্ম হয়, হোয়াট দ্য হেল ইজ দিস? হ্যাঁ, আপনি কি মনে করেন ভালো মুসলমান? না, অবশ্যই ভালো মুসলমান আছে, কিন্তু পৃথিবীব্যাপী ভালো মুসলমানদের গলা খারাপ মুসলমানরাই চাপা ধরে রাখছে। হ্যাঁ, এবং এবারে আমার সাথে আমি সব মুসলমানই তো আমার বন্ধু। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা কথা বলো, বলে দাদা আমাদের মাথায় একটি আমাদের ঘাড়ের উপরে একটি মাথা। দ্যাট ইজ দি রিয়েলিটি। তো এই ঘটনা আপনি ব্যাখ্যা করবেন। এরা জাস্ট প্রায় একই সময়ে ওই যে একটা রিক্সা চালক, তার হাতে হিন্দুরা, আমরা অনেক সময় পরি, একটা লাল জুতা পরি, যে আচ্ছা এটা মন্দিরে গেলে পরায় দেয়, আমরা পরি। আচ্ছা কয়েকদিন পরে আচ্ছা এটা আমরা ফেলে দিই। সারাতে লাল জুতা ছিল। এই লাল জুতা থাকার কারণে তার রয়েজেন্ট বলে পিটিয়ে মারে বলেছে ভাগ্য ভালো যে আরেকটি এরকম নির্মম ঘটনা ঘটে নাই, তাকে বাঁচাইছে। তো মানে তারকে 6ই ডিসেম্বর এই তারাগঞ্জে একটি বৃদ্ধ বয়স্ক মুক্তিযোদ্ধা হাজবেন্ড ওয়াইফ দুইজনকে নির্মম ভাবে খুন করছে। আমি অসংখ্য, আমি যদি খালি গত 1 বছরের ঘটনা দিই, আপনি আমার কথা হয়েছে যে এইটা যদি আমেরিকায় বসে আমি ঘৃণার কথা বলতেছি, ব্রিটেনে বসে আমি ঘৃণার কথা বলতেছি, তাই না? তো গাইজ, টেক কেয়ার অফ ইউর ওন রিলিজিয়ন। এমনি বলতেছে না, ওই যে লোকটা এটা বলছে এমনি বলতেছে না। ব্রিটেন থেকে 90 লক্ষ মুসলমানকে তাড়াইয়া দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা এমনি হয় নাই। আজকে এই নিউ ইয়র্ক শহরে আমাদের জ্যাকসনাইট এলাকায় যেখানে আমরা যাইতাম, আপনি এখন তো ওখানে রাস্তা বন্ধ করে নামাজ পড়েন কেন? মসজিদের ভিতরে নামাজ পড়া যায় না? তো অর্থাৎ মানুষকে উত্তক্ত করলে মানুষ একদিন এটা হবেই। এখন বাংলাদেশের ঘটনা ধরেন, বাংলাদেশে হিন্দুরা দুর্বল থেকে দুর্বল, কোন হিন্দুর সাহস আছে ইসলামের অবমাননা করে? সেখানে সাহস নাই। কিন্তু প্রতিটি ঘটনা অর্থাৎ গত 11 মাসে 73টি এরকম ঘটনা ঘটছে শুধু ইসলামের অবমাননার কারণে। এগুলিতে স্ট্যাটিস্টিক্স আছে, আমি বলছি আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, এবং প্রতিনিয়ত এই স্ট্যাটিস্টিক্স গুলি আমরা সব জায়গায় পাঠাইতেছি। দেখো হোয়াট ইজ গোয়িং অন। আমার সেন্টার হলো বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশ নিয়েই কাজ করি, অন্য কোথাও নিয়ে কাজ করি না। বাট তো এই যে ঘৃণা, এই ঘৃণার থেকে আমাদের সবচেয়ে আজকেও একটা সমাবেশ ছিল, আমি সেখানে বক্তৃতা দিলাম যে কোথায় আমাদের প্রগ্রেসিভ মুসলমানরা, কোথায়? তাদের তো শব্দ আমরা শুনি না। দুঃখজনক ঘটনা, নিউ ইয়র্কে ইতিমধ্যে এই ঘটনার পরে 2টি পত্রিকা বেরোইছে, 2টি প্রভাবশালী পত্রিকা, এবং 2টি প্রভাবশালী পত্রিকা, একটার মধ্যে এই নিউজটা নাই, একেবারে ব্ল্যাক আউট। What you are telling, what you are telling, সিদ্ধাংশ ঘোষ, আপনার একটু মাঝখানে কথা বলবো যে খুব স্বাভাবিকভাবেই যে কোনো ঘটনাই ঘটুক না কেন, যে কোনো গণমাধ্যমকে তাদের নিজের ভূমিকায় অবশ্যই সোচ্চার থাকতে হবে। আমি আবারও আপনার কাছে আসব। আমাদের সাথে যে বিষয়ের জন্য আমি অপেক্ষা করিয়েছি, খায়রুল ইসলাম খোকন, আপনি একটু বলবেন যে যে স্টেপগুলো আজকে আমরা দেখলাম,
মানে সত্যিকার অর্থে এটা তো অবশ্যই নিন্দনীয়, এবং আপনারা রিজাইন বা সাধারণ ক্ষমা না চাইলে আপনারা সামনের দিনে কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, এটা তো আমরা প্রতিবাদ করছি, আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, এটা আমরা স্টপ করবো না। বাট একটা এথিক্স কমিটির একটা ডকুমেন্ট আসছে, আমি এটা আপনি একটু পড়ে শোনাই। সিটি অ্যান্ড স্টেটে এটা পাবলিক রেকর্ড, আপনারা দেখতে পারবেন, আপনারা অনলাইনে গেলে এটা পাবেন। এটা আমি পড়ে শোনাই, বা আপনার আমি একটা ব্যাখ্যা দিব। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এথিক্স রিভিউ. New York City Council Committee on Standards and Ethics voted on Thursday to review conduct of Republican Council member Vicky Palladino following Islamophobia remarks she made on social media last weekend. According to a source familiar with the discussion, the 5-member committee took the vote on the final day of the City Council last full meeting of the year. As a result, any investigation into Palladino's conduct will likely be handled by the new formed ethics committee under the new incoming city council led by presumptive speaker Julianne Memnine. আপনারা জানেন আমাদের মেয়র সোহান মামদানি, উনি জানুয়ারির 1 তারিখে থার্সডে উনি শপথ নেবেন। প্লাস আমাদের নতুন স্পিকার অফ দ্য হাউস Julianne, I can't pronounce her last name, Julianne Meeman, she's a new speaker of the house. ওরা পাঁচজনে ওরা লাস্ট থার্সডে যে কমেন্টস গুলো ওরা দেখেছে, দেখার পরে ওরা বলছে যে নতুন যে কাউন্সিল আসবে, স্পিকার অফ দ্য হাউস আসবে, তারা ওরা দেখিয়ে এটা ইনভেস্টিগেট করবে। So that is very good that they took preemptive action. So we will have to wait to see what the new speaker and the new speaker of the house, Julianne Memnine, what they decide in terms of consequences. But if Julianne, if you're listening to us, we are firmly strong, and we condemn her remarks. We as all New Yorkers together, we demand for recognition. This has to be a clear message throughout New York City and throughout America, that an elected official, it doesn't matter who you are, that you are held accountable. You are held accountable for your actions. There must be consequences. There must be consequences. আপনার মানে যখন ওরা নতুন কমিটি আসবে, এথিক্স কমিটি আসবে, ওরা বলছে যে স্পিকার ইন্ডিকেটেড দ্যাট দ্য নিউ এথিক্স কমিটি may not need new votes. ওরা ভোট লাগবে না, ওরাই কেসটা ওপেন করে দেখতে পারবে, ওরাই ইনভেস্টিগেট করবে, আবার ওরা হাউসে যাওয়া লাগবে না, ওরা ওই দেখে করতে পারবে। আপনার আমরাও টাইম টেলিভিশন পরিবার ঘটনাটির তীব্র নিন্দা জানাই, কারণ এই ধরনের যে কোনো কিছুই যদি মানে একটি গোষ্ঠীকে বিশেষভাবে উল্লেখ করে কোনো কিছু বলা হয় কোনো কারণ ছাড়াই, এটা অবশ্যই ভালো কিছু নয়। আমি এবার যুক্ত হব, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে যেটা বলতে চাই যে এই মৌসুমে এখন সবচেয়ে বেশি কোন রোগী সংখ্যা আপনি আপনার ফার্মাসিতে দেখতে পাচ্ছেন, এবং কোন ওষুধগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং কোন কোন রোগের প্রাদুর্ভাব আপনি দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সবাই কিন্তু এই যারা ভ্যাকসিন নেয় এবং যারা বয়স্ক এবং বাচ্চারা, তারা কিন্তু এখন খুবই ফ্লুতে এবং জ্বর সর্দি কাশি নিয়ে আমাদের কাছে আসতেছে, এবং কোভিডেরও অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। সেই জন্য তারা প্যাক্সলোভিড ইউজ করতেছে, যেটা অনেক দাম। যাদের ইন্স্যুরেন্স আছে তাদের এটা কোনো ভয়ের কারণ নাই, কারণ মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স এটা পে করতেছে উইদাউট এনি প্রায়র অ্যাপ্রুভাল। আর এমনি সাধারণত কাশির যে সমস্ত ওষুধপত্র, এটা বাজারে অনেক শর্টেজ হচ্ছে, যেরকম টাইলেনল, মোট্রিন এবং আরও এই জাতীয় যত ওষুধ, ক্লারিটিন, জাইটেক, আমরা হোলসেলারদের কাছ থেকে দেখতে পারতেছি যা অর্ডার দিচ্ছি তার থেকে কম পাচ্ছি, কারণ এটা ব্যাক অর্ডার। এটা আগের থেকেই আমাদের সাবধান হওয়া উচিত ছিল ঠান্ডা কাশির জন্য, কিন্তু আমরা মনে করছি একবার কোভিড হয়ে গেছে 3 বছর আগে, তারপরে আমরা মাস্ক পরতাম,
আহ, বেশি রেগুলার ভ্যাকসিন নিতাম, ফ্লু ভ্যাকসিন, ওইটা আর কেউ নিচ্ছে না। কারণ হলো অনেকটা হলো আমাদের যে নূতন যে সরকার এসেছে তার হেলথ সেক্রেটারি ভ্যাকসিনের এগেনস্টে বলবো না, ভ্যাকসিন এর জন্য যে প্রচার করার প্রয়োজন ছিল সেটা প্রচার করতেছে না। প্রচারটা মেইনলি হচ্ছে বিভিন্ন স্টেট, মেইনলি ডেমোক্রেটিক স্টেট থেকেই বেশি প্রচারটা হচ্ছে। এই কারণে অনেকে দেখতে পারবেন অনেক জায়গায় মাম্পস এবং মিজল এবং পোলিও অনেক আক্রান্ত হচ্ছে। এমনকি আমাদের নিউ ইয়র্কেরও আপস্টেটে একটা জায়গা, তারা অনেকেই তারা মাম্পস এগুলো ইনজেকশন এমএমআর এগুলো নেয়নি, ছোট বাচ্চারা, তাদের কিন্তু অনেক এমএমআর মিজেলস দেখা যাচ্ছে। তা এটা আমাদের সবারই কিন্তু ভ্যাকসিন নেওয়া উচিত আর সাবধানে থাকা উচিত। এই ঠান্ডার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একদিন হলো ঠান্ডা 30 ডিগ্রির নিচে, আবার একদিন 50-র উপরে। এই কারণে অনেকে কিন্তু অসুখ বেশি হচ্ছে। আর আমরা কাপড়ও ঠিকমতো পরতেছি না, কারণ মনে করতেছি একটু পরেই যে আমাদের গরম লাগবে। আবার অফিসে যখন যাচ্ছি ওইখানে কিন্তু গরম, সেই সেদিন আমাদের সাবধানে হতে হবে এই গরম ঠান্ডার জন্য। আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আর আরেকটা যেটা আমি বলতে চাই, আমাদের বাংলাদেশেই যেটা রাজনীতি, আমি এই পর্যন্ত দেখলাম না বাংলাদেশে কেউ বাংলাদেশি হিসেবে কেউ কোনো রাজনৈতিক দল আছে। সবাই কিন্তু আমি বিভিন্ন কে ফলো কে কে কী করছে, লেনিন কি করছে, মাও সেতুং কি করছে, ইন্ডিয়া কি করছে, পাকিস্তান কি করছে, ওইটা নিয়ে আমরা কিন্তু ব্যস্ত। আমাদের বাংলাদেশ হিসেবে যে বাংলাদেশের অনুযায়ী এই ধরনের কোনো রাজনৈতিক দল আমি কিন্তু এই পর্যন্ত দেখলাম না। বাংলাদেশে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু আমরা বাঙালি। সেই হিসাবে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। এখানে কোনো ভেদাভেদ থাকার কোনো প্রয়োজন নাই। আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। শীতাংশু গুহ, আপনার সাথে এখন কথা বলবো এবং আপনার অনুষ্ঠানের পরেই আপনাকে ছোট করে জানতে চাইবো যে এই ঘটনার পর সত্যিকার অর্থে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এক গণমাধ্যম কর্মী হিসেবে মূলত সে যেখানে জব করত সেখানে তাদের মধ্যে এক ধরনের রেস ছিল। তার প্রমোশন হওয়াকে কেন্দ্র করেই যা অপোজিশনে যে 2-3 জন ছিল তারাই মূলত এই ঘটনাটি ঘটিয়েছে এবং একটা মিথ্যা কিংবা একটা ডিফারেন্ট ওয়েদার তৈরি করে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। তো এখন সর্বোপরি মানে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘটনাটির তীব্র নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং বিষয়টা যেহেতু ওপেন, ওই মুহূর্তে কারা কারা ঘটনাস্থলে ছিল, কারা উস্কানি দিয়েছে, অনেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে। তো আপনি এরই মধ্যে অনেক ব্যাখ্যা দিয়েছেন আপনার কথার মধ্য দিয়ে। তো এখন যে সরকার ব্যবস্থা নিচ্ছে এটাকে কিভাবে দেখছেন, আর সামনের দিনগুলোতে আসলে কি হতে যাচ্ছে, আপনার কোনো মন্তব্য আছে কিনা? থ্যাংক ইউ। আবার আপনাকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের সরকারের ব্যবস্থা কি দিচ্ছে আমি ঠিক জানি না। এক নম্বর, কারণ বেসিক্যালি কোনো ব্যবস্থা নেয় নাই। 2 নম্বর হলো র্যাব বলছে যে হ্যাঁ না, এর সাথে ধর্ম কোনো বিষয়ই নেই। মানে থাকলে পরও তো একটা লোককে আপনি মারতে পারেন না, বাট আমি ওইদিকে যাচ্ছি না। 2 নম্বরে ওইটা আপনি বলছেন যে একটি প্রমোশনকে কেন্দ্র করে জুবায়ের আহমদ শরীফ তাশরিফ নামে একটা ছেলে মূলত এইটাকে তাকে শাসাইছে যে তোমাকে ধর্ম অবমাননা কেস দিয়ে করবো। শাসানের পরে তাকে দিয়ে দিছে। সবচেয়ে আরো দুঃখজনক হলো ওই ফ্যাক্টরির যে কর্মরত অফিসার তিনি জনগণের হাতে তাকে তুলে দিছে। তা এগুলি ঠিক আছে। আর বাংলাদেশে আজকে গ্রেপ্তার হয়েছে 8 জন গ্রেপ্তার হয়েছে, কালকে বা পরশু দিন বা 1 মাস পরে তারা ছেড়ে পেয়ে যাবে। বাংলাদেশে আজ পর্যন্ত হিন্দু নির্যাতনের কোনো ঘটনার বিচার হয় নাই। সেটা সে রামুর থেকে সেই এরশাদ আমলে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার আমলে দেওয়া হয়েছে, শেখ হাসিনার আমলে দেওয়া হয়েছে এবং 2012 থেকে 2025 পর্যন্ত যত ঘটনা হয়েছে কোনো ঘটনার কোনো বিচার হয় নাই। বিচার কার্যক্রম কিন্তু চলছে। কার্যক্রম এটা আজীবন চলতে থাকবে, এর মধ্যে কোনো ইয়ে নাই। আমি তো বললাম যে a tree is known by its fruits, অর্থাৎ কোন রকম বিচার আজ পর্যন্ত হয় না। কাজে এটারও বিচার হবে না। এবং সরকার এখন পর্যন্ত ওই ফ্যামিলিটার কাছে
পৌঁছে নাই। যে আমরা উই আর সরি যে আমরা তো রক্ষা করতে পারি না এই ছেলেটাকে, হ্যাঁ তোমার ছেলেটাকে। এই এই একজন এই উপদেষ্টা, চ্যাংরা উপদেষ্টা দিয়ে যাইতে পারতো। আমি তো আজকে মিটিং দিয়ে বললাম এই ঘটনার জন্য ডক্টর ইউনূস দায়ী, এবং আমরা চাই যে এই ঘটনাকে আমার যদি সুযোগ থাকে আমি এই ঘটনার জন্য ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে মামলা করব, তার ফাঁসি চাইবো। কারণ যেই মায়ের গেছে, আপনার সন্তানের যদি এটা হইতো আপনি কি ভাবতেন? মানে মৃত্যুরও একটা মানে আছে, নৃশংস। অর্থাৎ সকল মৃত্যুই দুঃখজনক, কিন্তু এইরকম নৃশংস মৃত্যু শুধু দুঃখজনক বললে তো কাজ হবে না, সেখানে রাষ্ট্রের দুঃখ কোথায়? আমরা তো রাষ্ট্রের কোনো দুঃখ দেখতেছি না, রাষ্ট্রের কোনো স্টেপিং দেখতেছি না। মানে রাষ্ট্র যে এগিয়ে আসবে, আর বিচার টিচার বাংলাদেশে কোনো বিচার নাই। মব ভায়োলেন্স ইজ দি জাস্টিস নাও। কাজে ওখানে তো অন্য কিছু নাই, কিসের বিচার? এখানে তো 100 জনকে ফাঁসি দিল, ওই একটা ছেলের ইসে হবে না, মানে আত্মা শান্তি পাবে না। তো আমি কথা হয়েছে যে আমরা বাংলাদেশে এখন আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথাও বলি না, কারণ ওইটা কমে গেছে, নাই। বা যদিও আছেও তারা চুপচাপ আছে, কারণ তাদের ঘাড়েও একটা মাথা। হ্যাঁ, যে কোনো টাইমে যে কোনো ইস্যুতে যে কাউকে মব ভায়োলেন্স করে বর্তমান ইউনূস সরকার মানে এই হত্যাকাণ্ড, একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনাকে মানে আমাদের স্টুডিওতে একদম সময় সংক্ষিপ্ত, আর একটা মিনিট সময় দেওয়া যাবে, তারপর আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। না, আমি বললাম যে এই ঘটনার জন্য আমি পুরাপুরি ইউনূস সরকারকে দায়ী করতেছি, এবং ডক্টর ইউনূসকে দায়ী করতেছি, এবং তার পদত্যাগ দাবি করতেছি। বাংলাদেশের পুলিশকে দায়ী করতেছি, পুলিশ সেটা রক্ষা করে নাই। বাংলাদেশের সেনাবাহিনী তাকে দায়ী করতেছি। অর্থাৎ যেই ছেলেটি বিনা অপরাধে নির্মমভাবে নৃশংসভাবে খুন হইল, মানে এই ছেলের কাছে সরকার এখন পর্যন্ত পৌঁছে নাই। আমি আজকে এখান থেকে বলবো যে সরকার ইমিডিয়েটলি রিচ টু দিস ফ্যামিলি, অ্যাটলিস্ট শো সাম হিউম্যানিটি ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর হার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ শীতাংশু গুহ। সত্যিকার অর্থে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটছে। শরীফ ওসমান হাদির ঘটনায় যদি আমরা দেখি, এছাড়া বিভিন্ন ধরনের জায়গায় যে অগ্নিকাণ্ড, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, অনেক ঘটনাই ঘটছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশের গণমাধ্যম সহ যারা বিভিন্ন সচেতন মহল সরকারের দিকে এক ধরনের ইঙ্গিত তুলছে যে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার কথা আসছে। আমরা টাইম টেলিভিশন পরিবার সবসময় চাইব সরকার সুষ্ঠুভাবে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করুক, দেশে শান্তি শৃঙ্খলা বজায় আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসুক, যে কোনো ধরনের দুর্ঘটনায় রোধে সরকার সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।